আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার হামলার শিকার হয়েছে। এতে 2 ইসরায়েলি সেনা নিহত এবং 7 জন আহত হয়েছেন। এরপর ঘটনাস্থলে একই ধরনের আরও কয়েকটি হেলিকপ্টার অবতরণ করে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের পুরনো গল্পের পুনরাবৃত্তি করে এক বিবৃতিতে বলেছে, গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি রুটের কাছে এক আহত সেনাকে উদ্ধার করতে গিয়ে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তাদের ভাষ্য, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে শত্রুর গুলির আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। প্রযুক্তিগত সমস্যা অথবা মানবসৃষ্ট ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা বলেছে, কারিগরি সমস্যা অথবা অন্য ত্রুটির কারণে হেলিকপ্টারটি যদি ভূপাতিত হয়ে থাকে, এটি হবে 30 বছরেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের প্রথম ঘটনা। অন্য সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, আহতদের মধ্যে 4 সেনার অবস্থা আশঙ্কাজনক অথবা গুরুতর। কিছু বিশ্লেষক ইসরায়েলের এই বানোয়াট গল্পের ছিদ্র অন্বেষণের চেষ্টা করেছেন। তারা বলেছেন, বিভিন্ন আলামতে স্পষ্ট, অভিযান পরিচালনা করতে গিয়েই হেলিকপ্টারটি হামলার শিকার হয়, কারণ ইসরায়েলি সেনাবাহিনী আহত সেনা সরাতে ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে না। দ্বিতীয়ত, আহত সেনা সরিয়ে নেওয়ার কাজে যদি সেটি ব্যবহৃত হয়, তাহলে কেন 10 জনের বেশি সেনা সেই হেলিকপ্টারে ছিলেন? তৃতীয়ত, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সেখানে পৌঁছাতে অন্যান্য হেলিকপ্টারের দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। তার মানে জটিল অভিযান চালাতে গিয়েই সেটি হামলার শিকার হয়েছে। মিশর সীমান্তে সম্প্রতি হামলার নতুন ধরন দেখা গেছে। প্রথমত, ফিলাডেলফি ইস্যুতে সীমান্তে মিশরীয় সেনা সমাবেশ ঘটানো হয়েছে। দ্বিতীয়ত, কয়েকদিন আগে সেখানে মিশরীয় যুবকের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন। ধারণা করা হচ্ছে, গাজার নিয়মিত প্রতিরোধ যোদ্ধাদের বাইরে ভিন্ন কোনো গ্রুপ এই হামলা চালাতে পারে। এই 2 সেনা নিহতের ফলে 27 অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল হামলা শুরুর পর তাদের মোট নিহত সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 344-এ। সাধারণত গাজা এবং পশ্চিম তীরে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস সক্রিয় যুদ্ধে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যে লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালান। বুধবারও এই ধরনের ঘটনা ঘটেছে। এদিন বিকাল 5:15টায় তারা দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালিলির খিরবেত মারে 300তম ওয়েস্টার্ন ব্রিগেডের হেডকোয়ার্টারে হামলা চালান। ব্রিগেডের আর্টিলারি পজিশন, মেইনটেন্যান্স সেন্টার এবং সেখানে জড়ো হওয়া সেনাদলের ওপর 30টি মিসাইলের একটি ব্যারেজ নিক্ষেপ করেন কাসাম যোদ্ধারা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, বুধবার তুলকারমের নাবলুস স্ট্রিটে তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এক্সপ্লোসিভ ডিভাইস ইসরায়েলের একটি D9 মিলিটারি বুলডোজারে সরাসরি আঘাত হানে। একই স্থানে সুজা 2 নামের উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইসের মাধ্যমে আরেকটি সামরিক বুলডোজারে আঘাত হানেন তারা। নূর শামস ক্যাম্পে কয়েকটি ইসরায়েলি সামরিক জানে তারা আগে থেকে পুঁতে রাখা সুজা 2 এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এতে নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত হন। সেখানে আরও কয়েকটি ফ্রন্টে বুলেটের অসংখ্য ব্যারেজের মাধ্যমে ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হন তারা। তাছাড়া নাবলুসের তুবাসে বিভিন্ন ফ্রন্টে মুহুর্মুহু বুলেটের মাধ্যমে তারা হানাদার বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেন। আল কুদসের তরফে জানানো হয়, বুধবার তাদের যোদ্ধারা গাজার সুজাইয়া এলাকার আল মনসুরা স্ট্রিটে আগে থেকে পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে একটি জায়ানবাদী সামরিক যান ধ্বংস করেন। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বুধবারও উত্তর ইসরায়েলে সিরিজ হামলা পরিচালনা করেছে। সকাল 8:30টায় বেশ কিছু রকেটের মাধ্যমে ইসরায়েলের আল রাহেব সাইটের সেনা সমাবেশে সরাসরি আঘাত হেনে দিনের অভিযান শুরু করেন তারা। 10:30টার দিকে তারা রকেটাস্ত্রের মাধ্যমে আঘাত করেন রুইসাত আল কর্ন সাইট এবং জেবদিন ব্যারাকে। 12:30টার দিকে তাদের যোদ্ধারা মেতুলায় শত্রু সেনাদের বাংকারে আঘাত হানেন। এই হামলায় ব্যবহৃত অস্ত্রের নাম প্রকাশ করেনি হিজবুল্লাহ। সংগঠনের তরফে জানানো হয়, এদিন তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্রের মাধ্যমে দান বসতির একটি মিলিটারি চেকপয়েন্টে আঘাত হানেন। এরপর বিপুল কাতিউষা রকেটের মাধ্যমে হামলা করা হয় আবিরিম ঘাঁটিতে নবনির্মিত 146 ডিভিশন ফোর্সের সদর দপ্তরে। সন্ধ্যার পর তারা ইসরায়েলের আরও 2টি সেনা অবস্থানে আঘাত হানেন। একটি আর আদাব সাইটের সেনা অবস্থানে, অন্যটি মেতাদ ব্যারাকে গোয়েন্দা ব্যাটালিয়নকে টার্গেট করে। রকেট এবং উপযুক্ত অস্ত্রের আঘাতে লক্ষ্যবস্তু 2টি সরাসরি আক্রান্ত হয় বলে জানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম সফিউদ্দিন বলেছেন, গাজা, লেবানন বা এই অঞ্চলের অন্য কোথাও ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। সংগঠনের সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার 40তম দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, আজ গাজা এবং
দক্ষিণ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা ইসরায়েলের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। শেখ শাফিউদ্দিন বলেন, একটি লক্ষ্য অর্জিত না হওয়ায় দখলদার ইসরায়েল হতাশ এবং বিস্মিত। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান বলেন, গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সেনাদের হামলা থেকেও বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে। হামাসের আল আকসা ফ্লাড অপারেশন ইসরায়েলি ষড়যন্ত্র ও সব পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে উল্লেখ করে সাইয়েদ হাশেম বলেন, হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের উত্তর ইসরায়েলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা কেড়ে নিয়েছে। সে কারণে ইসরায়েল তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে একটি ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের এই ঐক্য ইহুদিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। বুধবার বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে সীমানা নির্মূল করার জন্য প্রচেষ্টা চালানোরও আহ্বান জানান, যা ইউরোপীয় ইউনিয়নের মতো জোট গঠনের দিকে এগিয়ে নেবে। পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে সহায়তার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ মূলোৎপাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে। তিনি ইরান ইরাক সম্পর্কের ঐতিহাসিক ও কালজয়ী দিকের প্রতি ইঙ্গিত করে বলেন, দুই দেশের মধ্যে স্থায়ী অর্থনৈতিক চুক্তি, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে যৌথ সহযোগিতা দরকার। আল জাজিরা জানিয়েছে, গাজায় একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ৬ সদস্য সহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে জাতিসংঘের ত্রাণ এবং কর্মসংস্থার ৬ সদস্য রয়েছেন। ১১ মাস ধরে চলা যুদ্ধে এই প্রথম একসঙ্গে এত কর্মী হারালো জাতিসংঘ। তবে এই ঘটনার পরও স্বেচ্ছাসেবীরা গাজা ছেড়ে যাবেন না বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি। এদিকে উত্তর গাজায় বুধবার রাতে চালানো ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে এসব হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ফারা ক্যাম্পে অভিযানে প্রাণ হারান কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি। আহত হন শতাধিক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এই পর্যন্ত ৪১,০৮৪ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। জর্ডানের নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন পেয়েছে ইসলামপন্থী দল ইসলামিক অ্যাকশন ফ্রন্ট বা IAF। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরব ছিল মুসলিম ব্রাদারহুডের এই রাজনৈতিক মঞ্চ। জর্ডান রাজতন্ত্রের দেশ। দেশটির পার্লামেন্টে সব মিলিয়ে ১৩৮টি আসন রয়েছে। ২০২২ সালে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষণ করা হয় ৪১ আসন। মূলত পার্লামেন্টে উপজাতি অধ্যুষিত অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব বাড়াতে এই সংস্কার করা হয়। এর মধ্যে ৩১টিতে জয়লাভ করেছে ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। এই প্রথম পার্লামেন্টে এত বেশি আসন পেলেন তারা। এর আগে ২০২০ সালে ১০ এবং ২০১৬ সালে ১৬ আসন পেয়েছিল দলটি। বিশেষজ্ঞদের বক্তব্য, গাজায় ইসরায়েলি হামলা চালানোর পর থেকে দেশজুড়ে আন্দোলন নেমেছিল এই দল। তারই প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে। জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। ফলে গাজা নিয়ে IAF জর্ডানে আন্দোলন শুরু করার পর বহু মানুষ সরাসরি তাদের সমর্থন করেন। রাজনৈতিকভাবে জর্ডান যুক্তরাষ্ট্রের বন্ধু। ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। এর মধ্যে IAF এর জয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ফিলিস্তিনের পক্ষেই নয়, সরাসরি হামাসের পক্ষ নিয়ে জর্ডানে আন্দোলন করছে IAF। বিশেষজ্ঞদের বক্তব্য, এই পরিস্থিতিতে ব্রাদারহুডের মঞ্চের এই বিপুল জয় সার্বিকভাবে ইঙ্গিতপূর্ণ। জর্ডানি মুসলিম ব্রাদারহুডের প্রধান মুরাদ আদাইলা বলেন, নির্বাচনে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছেন তারা সবাই ইসলামপন্থী নন, তবে তারা পরিবর্তন চান। তারা পুরনো ব্যবস্থায় হতাশ হয়ে পড়েছেন। মুসলিম ব্রাদারহুড ১৯৪৬ সাল থেকে জর্ডানে কাজ করার অনুমতি পেয়েছে, তবে মধ্যপ্রাচ্যের অনেক দেশে দলটি নিষিদ্ধ। জর্ডানের সংবিধান অনুযায়ী বেশিরভাগ ক্ষমতা বাদশার হাতে। তিনি সরকার গঠন করেন, পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। কারফিউ চলাকালীন বিক্ষোভকারী শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখনও থমথমে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এক সপ্তাহেরও বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। তার জেরে মঙ্গলবার ১১টা থেকে রাজ্যের ৩
3 জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন মণিপুর, তাই সেখানে আসলে কি ঘটছে তা জানা যাচ্ছে না। বুধবার কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে 50 শিক্ষার্থী আহত হন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে গভর্নর ইম্ফল থেকে গুয়াহাটি পালিয়ে যান। তিনি সকাল 10টার দিকে ইম্ফল ত্যাগ করেন। লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করতেন। জানা যায়, বুধবার আসামের রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কুকি সম্প্রদায়। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবিও জানান তারা। এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘচন্দ বলেন, সরকার মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। 16 মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গেল প্রায় 1.5 বছরে ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তে সফর করলেও সংঘাত জর্জরিত মণিপুরে যাননি মোদী। বিজেপির উস্কানিতেই মণিপুরের সংঘাত ছড়িয়েছে এমন অভিযোগ নিয়ে বিরোধীরা সরব হলেও মোদী এই নিয়ে মুখে কুলু পেটেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।